প্রত্যেকদিন জিরো আওয়ারে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ দেশব্যাপী আন্তর্জাতিক স্তরের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবার চেষ্টা করি সত্যিটা। তবে আজকে সেক্ষেত্রে কোথাও একটা মনে হচ্ছে যে এক হামাসের রক্ষে নেই হিজবুল্লাহ দোষর। কেন বলছি? কারণ ইসরায়েল হামাসের সশস্ত্র সংঘাত এই মুহূর্তে চলছে এবং গাজার ঠিক কি পরিস্থিতি সেটা আমি তুমি এবং গোটা দেশের মানুষ তারা সবাই দেখতে পাচ্ছেন। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এই গাজা যা কিনা রীতিমতোই হামাস গোষ্ঠী দ্বারাই নিয়ন্ত্রিত হয়ে থাকে বলে বলা হয়, তার যা পরিস্থিতি সেই একই রকম পরিস্থিতি এবার লেবাননের হবে কিনা এটা একটা মূল প্রশ্ন। কারণ এই লেবাননের বেশ কিছু এলাকা যা নিয়ন্ত্রণ করে আবার হিজবুল্লাহ গোষ্ঠী। এই হামাস এবং হিজবুল্লাহ যাদের দুই গোষ্ঠীকেই বিভিন্ন দেশ জঙ্গি গোষ্ঠী হিসেবেই বিবৃত করে এবং এখান থেকেই বোধহয় কোথাও একটা আবারও ফের যুদ্ধের আশঙ্কা, আবারও ফের যুদ্ধের মেঘ ঘনীভূত হচ্ছে কিনা সেই প্রশ্ন আজকে উঠছে। একদমই তাই, অর্থাৎ তিথি যা বলছে সেই কথা সূত্র ধরে অন্তত আমি এটা বলতে পারি যে গোটা পশ্চিম এশিয়ার অর্থাৎ মধ্যপ্রাচ্যে আবারও যেন একটা আশঙ্কার মেঘ ঘনীভূত হচ্ছে। কারণ একদিকে শুধু তাই না, আমরা দেখছি একেবারে 2023-এর অক্টোবর থেকে তখন থেকে কিন্তু রক্ত ঝরা শুরু হচ্ছিল। এতদিন ছিল ইসরায়েল এবং হামাসের যুদ্ধ এবং তাতে যেন বাড়তি মাত্রা সংযোজন হচ্ছে এবার কোথাও হিজবুল্লাহর হুমকি। কেন বলছি কথা? ইসরায়েল এবং হামাস সশস্ত্র সংঘাতের আবহে এই নতুন যুদ্ধের একটা দিন গোনা যেন শুরু হয়েছে পশ্চিম এশিয়ায়। এই প্রশ্ন উঠছে খোদ রাষ্ট্রপুঞ্জের মহাসচিবের আশঙ্কার বার্তায়। তিনি যখন আশঙ্কার কথা একটা শোনাচ্ছেন তাহলে প্রশ্ন উঠছে যে যুদ্ধ লাগতে পারে কি ইসরায়েলের সঙ্গে হিজবুল্লাহর? এই আশঙ্কায় যেন প্রকাশ করছেন মহাসচিব আন্তোনিও গুতেরেস। একদম নজর রাখবো প্রতিবেদন। 23 অক্টোবর থেকে রক্ত ঝরছে পশ্চিম এশিয়ায়। ইসরায়েল হামাস যুদ্ধে উদ্বিগ্ন রাষ্ট্রপুঞ্জ। এবার এই উদ্বেগের মধ্যে লেবাননের মধ্যে গাজার ছায়া দেখা শুরু ইউনাইটেড নেশনের। রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতেরেসের আশঙ্কা, হিজবুল্লাহ ইসরায়েল যুদ্ধ বাঁধলে দ্বিতীয় গাজা পরিস্থিতির সৃষ্টি হবে লেবাননে। এই অভিঘাত গোটা বিশ্বের পক্ষে সামলানো কঠিন। কেন এই আশঙ্কা প্রকাশ? আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন লেবাননের সশস্ত্র জঙ্গি গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান নাসিরুল্লাহ সম্প্রতি হুমকি দেন ইসরায়েলের সঙ্গে যুদ্ধে অল আউট ঝাঁপাবে তার সংগঠন। চারদিক ঘিরে ইসরায়েলের ওপর হামলা হবে। হিজবুল্লাহ প্রধানের এই মন্তব্যের সমালোচনায় সরব ইউরোপীয় ইউনিয়ন। আর এতেই লেবাননের পরিস্থিতি ভবিষ্যতে গাজার মতো হতে পারে বলে আশঙ্কা রাষ্ট্রপুঞ্জের মহাসচিবের। প্রশ্ন উঠছে, ইরানপন্থী সংগঠন হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে এই সংগঠন যুদ্ধ ঘোষণা করলে ইরানের সমর্থন পাবেই। তবে কি এবার ইসরায়েলের বিরুদ্ধে ধীরে ধীরে জোটবদ্ধ মুসলিম রাষ্ট্রসহ কট্টরপন্থীদের সংগঠনগুলি এই নাসরুল্লাহ দ্বীপরাষ্ট্র সাইপ্রাসকেও হুমকি দিয়ে রেখেছে। অর্থাৎ পশ্চিম এশিয়া এলাকায় সর্বাত্মক যুদ্ধ বাঁধলে সমস্যায় পড়বে ইসরায়েল। বিশেষজ্ঞরা বলছে ইরানের অস্ত্র এবং অর্থে সমৃদ্ধ হিজবুল্লাহ ইসরায়েলের সমরাস্ত্রের চেয়ে বেশি হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের সংখ্যা। সে কারণে তাদের হামলা পুরোপুরি ঠেকানো ইসরায়েলি সেনার এয়ার ডিফেন্স ইউনিটগুলির পক্ষে সম্ভব নাও হতে পারে। এই সশস্ত্র গোষ্ঠীর হাতে রয়েছে গাইডেড ক্ষেপণাস্ত্র। ক্যালকাটা নিউজ। শর্মিষ্ঠা, এখান থেকেই একের পর এক বিষয় আজকে আমরা আলোচনা করবার চেষ্টা করব। তবে তার আগে ঠিক কোন কোন ঠিক কি প্রশ্ন উঠে আসছে, প্রেক্ষাপট থেকে সেটা একবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দেখো, পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের আশঙ্কা করা হচ্ছে, যে কথা আমরা আজকে শুরুতেই বলছিলাম শর্মিষ্ঠা। ইসরায়েলকে হুমকি দিচ্ছেন কে? হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ। লেবানন সীমান্তে হামলা চালালে ইসরায়েলের উপর লাগাতার আক্রমণ হবে, অর্থাৎ অল আউট, তেমনটাই নাসিরুল্লাহর তরফ থেকে বলা হয়েছে। আক্রমণ থেকে বাদ যাবে না সেদেশের একটি জায়গাও। যারা বদর দেবে তাদের উপরও হামলার হুমকি, একটা প্রচন্ড হুমকির বার্তা। দ্বীপরাষ্ট্র সাইপ্রাসের উপরেও হামলার হুমকি, সেক্ষেত্রে সাইপ্রাস একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নাসিরুল্লাহর হুমকিকে গুরুত্ব দিয়ে দেখছে রাষ্ট্রপুঞ্জ, অর্থাৎ রাষ্ট্রপুঞ্জ কোনোভাবে এটাকে হালকা নিচ্ছে না। কারণ ফের যুদ্ধ বাঁধলে লেবাননের মতো গাজার মতো অবস্থা হতে পারে লেবাননের অবস্থা। এমনটাই আশঙ্কা প্রকাশ করেছেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তবে যুদ্ধ বাঁধলে তার প্রভাব তো শুধু পশ্চিম এশিয়া কোনো একটি দেশের ওপর নয়, গোটা পশ্চিম এশিয়ার একটা প্রভাব পড়তে পারে। ইসরায়েলের থেকে বেশি ক্ষেপণাস্ত্র হিজবুল্লাহদের হাতে রয়েছে।
তাই যুদ্ধ বাদলে বিপদে ইসরায়েলেরও আশঙ্কা প্রকাশ প্রতিরক্ষা বিশেষজ্ঞদের। আর এখান থেকে দাঁড়িয়ে আজকে জিরো আওয়ারের শর্মিষ্ঠা আমরা আলোচনা করবার চেষ্টা করব। আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি দূরবর্তী স্থান থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দী। দেবাশিস বাবু, আপনাকে শুরুতেই স্বাগত জানাবো এবং একদম শুরুতে বিষয়টা জানতে চাইব, অর্থাৎ শুরুই করছিলাম যে কোথাও একটা ইসরায়েলের ক্ষেত্রে এক হামাসের রক্ষে নেই, হিজবুল্লাহ দোসর কোনো কারণে যে পরিস্থিতি সামনে আসছে, ফের যুদ্ধের আশঙ্কা নিয়ে আমরা কথা বলছি, সেই আশঙ্কা কি সত্যিই ঘনীভূত হচ্ছে? সমস্ত মধ্য এশিয়া এমন একটি অবস্থায় রয়েছে যেখানে যে কোনো সময় যে কোনো বিবাদ হতে পারে এবং এটাকে যুদ্ধ বলা যাবে না এই কারণে, কারণ মানে হিজবুল্লাহ গোষ্ঠী হচ্ছে একটি জঙ্গি সংগঠন, নন স্টেট অ্যাক্টর। যুদ্ধ যখন হয় আন্তর্জাতিক আইনে দুটো রাষ্ট্রের মধ্যে হতে হয়। কোনো জঙ্গি সংগঠন অরাষ্ট্রীয় সংগঠনের সাথে কোনো রাষ্ট্রের যদি বিবাদ হয় সেটাকে যুদ্ধ বলা যায় না। তো যাই হোক না কেন, যদি এরকম পরিস্থিতি সৃষ্টি হয়, আমরা দেখেছি 2023-এর 7ই অক্টোবর যখন হামাস গ্রুপ ইসরায়েলের দক্ষিণ অংশ আক্রমণ করেছিল, তার প্রত্যুত্তরে ইসরায়েল গাজা ভূখণ্ডের প্রায় শেষ করে দিয়েছে এবং ইসরায়েলকে এই মানে হিজবুল্লাহ গ্রুপ দীর্ঘদিন ধরে টার্গেটে রেখেছে এবং এর নেতৃত্ব দিচ্ছে ইরান। এবং ইরানের একটি প্রধান কারণ হচ্ছে নেতৃত্ব দেওয়ার কারণ হচ্ছে ইরান যেহেতু আমেরিকার বিরুদ্ধ রাষ্ট্র এবং ইসরায়েল যেহেতু আমেরিকার বন্ধু রাষ্ট্র, সেহেতু এই নিউ স্টেট হচ্ছে ইরানের একটি শত্রু। সুতরাং তারা কি করছে, যেহেতু জিওগ্রাফিক্যাল লোকেশন ইরান থেকে ইসরায়েলের দূরত্ব অনেকটাই, মাঝে অন্য রয়েছে, সরাসরি আক্রমণ করতে পারছে না শুধুমাত্র এয়ার স্ট্রাইক বা মিসাইল উৎক্ষেপণ ছাড়া। সেহেতু প্রতিবেশী দেশে লেবাননে তারা যে অবস্থিত যে হিজবুল্লাহ গোষ্ঠী তাকে দীর্ঘদিন ধরে মদত দিচ্ছে এবং হিজবুল্লাহ গোষ্ঠী এতটাই শক্তিশালী যে তাদের এত গোলাবারুদ এবং ক্ষেপণাস্ত্র রয়েছে, ইসরায়েলকে অবশ্যই বিপর্যস্ত করতে পারে। এবং এর সাথে রয়েছে আবু নিদাল গ্রুপ রয়েছে, তারা খুব মানে খুবই শক্তিশালী। 1974 থেকে তারা খুব শক্তি অর্জন হবে, বিশেষ করে 1980-তে তারাও হচ্ছে প্যান আরাবিয়ানিজমের যে কনসেপ্ট সেটাকে সাথে করে তারাও কিন্তু এর সাথে যুক্ত রয়েছে। ফলে হামাস, আবু নিদাল গ্রুপ এবং যে হিজবুল্লাহ এরা খুবই ভয়ঙ্কর জঙ্গি গোষ্ঠী এবং তারা দীর্ঘদিন ধরে ক্রমাগত যে গোলাবারুদ সংগ্রহ করেছে, যেই মানে সাপ্লাই চেইনের মাধ্যমে ইরান এদেরকে সাপ্লাই করেছে, সেটা সত্যি মধ্যপ্রাচ্য একটা বারুদের স্তূপে রয়েছে। এবং এই ভয়ের আরেকটা কারণ হচ্ছে ইয়ামেন আরেকটি রাষ্ট্র, সেখানেও শিয়া গ্রুপ একটা গ্রুপ রয়েছে। যেহেতু ইরান একটি শিয়া রাষ্ট্র, সেহেতু ওই গ্রুপকেও কিন্তু মদত দিচ্ছে ইরান। মানে ইয়ামেন অবস্থিত শিয়া জঙ্গি গোষ্ঠী রয়েছে, শিয়া মানে গোষ্ঠীদের মধ্যে শিয়া সুন্নির যে বিবাদ রয়েছে সেই ইকুয়েশনটা কাজ করছে। ফলত তারাও কিন্তু খুব খতরনাক। ফলত আগামী দিনে যদি এই জঙ্গি সংগঠনগুলো একত্রিত হয়, কারণ আমরা জানি এন্টার পৃথিবী যত অস্ত্র কেনা হয় সব রাষ্ট্র মিলে তার 30% মধ্যপ্রাচ্যে আসে, সেই জঙ্গিদের হাত দিয়ে আসুক আর মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোর হাত দিয়ে আসুক। সুতরাং বারুদের যে স্তূপ রয়েছে সেই স্তূপে যদি অগ্নিস্ফুলিঙ্গ দেওয়া হয় অথবা কেমন কোনো ইভেন্ট ঘটে, তাহলে সেটা কিন্তু এন্টার দ্বিপাক্ষিক হবে না, বহুপাক্ষিক হবে, এন্টার গালফ কান্ট্রিজ নিরাপত্তা বিঘ্নিত হবে। সুতরাং সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিব যে উদ্বেগ প্রকাশ করছেন সেটা যথার্থতা রয়েছে। কারণ হচ্ছে যদি হয় তাহলে ফার্স্ট গালফ ওয়ার যেটা হয়েছিল 1991 সালে ইরাকের সাথে কুয়েতের এবং আমেরিকার তার ভয়াবহ পরিণতি আমরা দেখেছি 2003 সালে আমেরিকা কর্তৃক ইরানের যে ইনভেশন হয়েছিল ন্যাটো এবং আমেরিকার সেনাবাহিনী, তারপরে আমরা আরব স্প্রিং এর ঘটনা দেখেছি, তারপরে আমরা দেখেছি যে এই ইসরায়েল কর্তৃক মানে গাজা ভূখণ্ডে হামলা এবং এর মধ্যে মানে আইসিস কর্তৃক সিরিয়া এবং ইরাকের একটা বিশাল অংশ জুড়ে নিয়ন্ত্রণ এবং ধ্বংসলীলা দেখেছি 2014 অনওয়ার্ডস, অর্থাৎ লাস্ট 10 বছর। অর্থাৎ এই অবস্থাটা যদি হয় তাহলে আমাদের চিন্তা করতে হবে তার শুধু ইসরায়েল করবে না, এন্টায়ার মধ্যপ্রাচ্য এবং বিশ্ব অর্থনীতি, বিশ্ব জ্বালানি যে সাপ্লাই চেইন তাতেও প্রভাব পড়বে। এখান থেকে একটা বিষয় একটু জানার ইচ্ছে করছে, অর্থাৎ এই যে গত 2023 অক্টোবর থেকে আমরা দেখছি যুদ্ধ, মধ্যপ্রাচ্যের রক্ত ঝরছে, অবিরাম একটা হিংসার ঘটনা। সব থেকে বড় কথা, ইসরায়েল হামাস যখন তারা লড়ছে, গোটা বিশ্বে এরকম একটা, রাশিয়া ইউক্রেন তারাও পর্যন্ত লড়ছে, কিন্তু এরকম একটা সংঘাতের আবহের মধ্যে আজকে হিজবুল্লাহকে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ কথাটা যদি নাও বলি, তাহলে যদি বলি হামলার
চালানোর যে পরিকল্পনা, যেটা রাষ্ট্রপুঞ্জ উদ্বেগ প্রকাশ করছে, তাকে হামলার কথা ভাবতে হচ্ছে কেন? এক, দ্বিতীয়ত ইরানপন্থী সংগঠন হচ্ছে হিজবুল্লাহ, খুব স্বাভাবিকভাবে এই হামলা বা যদি যুদ্ধ হয়ও তাহলে তো ইরানেরই সমর্থন পাবে নিঃসন্দেহে বলা যায়। তাহলে কি কোথাও ইসরায়েলের বিরুদ্ধে কট্টরপন্থী মুসলিম রাষ্ট্রসংঘগুলি কি অনেক বেশি স্ট্রং, জোরদার হতে পারে বলে মনে হয় আপনার? দেখুন, মধ্যপ্রাচ্যের রাজনীতিতে একটা স্পষ্ট বিভাজন রয়েছে, মাইনাস ইরান। অর্থাৎ ইরান শিয়া রাষ্ট্র, এবং যখন মধ্যপ্রাচ্যে কোনো বৈঠক হয় ওখানে অনেকগুলো সংগঠন রয়েছে, গালফ কোঅপারেশন কর্পোরেশন রয়েছে, আরব লীগ রয়েছে, তো ইরানকে বাধ্যই রাখা হয় অনেক ক্ষেত্রে। ইভেন ডোনাল্ড ট্রাম্প যখন রাষ্ট্রপতি ছিলেন 2017-তে, তিনি সৌদি আরব সফরে এসেছিলেন, রিয়াদ সফরে, তখন মানে সব মধ্যপ্রাচ্যের দেশকে ডাকা হয়েছিল শুধু কাতার এবং ইরানকে বাদ দিয়ে। অর্থাৎ কাতার এবং ইরানের সাথে একটা অ্যালাইনমেন্ট রয়েছে, এবং আরেকটা অ্যালাইনমেন্ট হচ্ছে যে শিয়া বরং সুন্নি। অর্থাৎ ইরানের ইনভলভমেন্টটা দেখে সৌদি আরব যে সেখানে ঝাঁপিয়ে পড়বে তা নয়, কারণ সৌদি আরবের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। সৌদি আরব সবসময় কোনো স্পষ্ট অবস্থান নেয় না, একটা ডিপ্লোম্যাটিক অবস্থান নেয়, এবং সে কিছু স্টেটমেন্ট দিয়ে ছেড়ে দেয় যে যখন ইসরায়েল প্যালেস্টাইনের সাধারণ মানুষের উপর আক্রমণ করে, সে বলে যে সৌদি আরবের পক্ষ থেকে স্টেটমেন্ট হয় যে আমরা এই অমানবিক হত্যালীলার নিন্দা করছি। কখনোই ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি যায়নি। আরো মানে যখন মানে যুদ্ধ, আরব ইসরায়েল যুদ্ধ হয়েছিল 67-এ, তার পরবর্তীকালে এমন কোনো ঘটনা ঘটেনি। এবং সৌদি আরব সবসময়, রিয়াদ সবসময় ওয়াশিংটনের কথা চলে। সুতরাং মধ্যপ্রাচ্যে নিজের মধ্যে ইউনিটি নেই। যতই ইসলামিক ফান্ডামেন্টালিস্ট গ্রুপগুলো রয়েছে যাই থাক না কেন, এবং তারা ইসলামিক যে প্যান ইসলামিজমের কথা বলুক, কিন্তু আদতে তাদের মধ্যে ওই নেই, এটা সুস্পষ্ট। সুতরাং যদি আগামী দিনে এমন কোনো ঘটনা ঘটে, অর্থাৎ কোনো জঙ্গি সংগঠন, সেটা হিজবুল্লাহ গ্রুপ হোক বা আবু নিদাল হোক বা যৌথভাবে হোক, তাদের দ্বারা রাষ্ট্রের উপর আক্রমণ হয়, তাহলে সমস্ত মধ্যপ্রাচ্যের ইসলামিক রাষ্ট্রগুলো একত্রিত হবে, এই কথা জোর দিয়ে বলা যায় না, কারণ তাদের মধ্যে অনেক ভেদ রয়েছে। সুতরাং সৌদি আরবের রোলটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা ইরানকে নিয়ে আলোচনা করছি ঠিকই, কিন্তু সৌদি আরব কখনোই সুস্পষ্ট বার্তা দেয় না। অর্থাৎ সৌদি আরব মুসলিম ধর্মের কাছে পবিত্র একটি দেশ, একটি কি বলা যায়, একটি অভিভাবক রাষ্ট্র, কিন্তু তারপরেও কিন্তু এত প্যালেস্টাইনি নিরীহ মানুষের নিধনের পরেও সৌদি আরব কিন্তু কখনোই আমেরিকাকে কড়া বার্তা দেয়নি, ইসরায়েলকে কিছু কিছু বার্তা দিয়েছে, কারণ আমেরিকাকে কড়া বার্তা দেওয়ার মতো অবস্থায় সৌদি আরব নেই। এবং আমেরিকাকে যদি কড়া বার্তা না দেওয়া যায় তাহলে কিন্তু এই সমস্যার সমাধান হবে না। এটা বেশ, দেবাশিস বাবু, এখান থেকেই আপনার কাছে আসবার চেষ্টা করব। আপনি সঙ্গে থাকুন আমাদের, কারণ যে পরিস্থিতি সামনে আসছে, যে আলোচনা আমরা করছি, আমি দেবাশিস বাবুকে সঙ্গে থাকতে বলবো। কিন্তু এখান থেকেই শর্মিষ্ঠা, এটা একটা বিষয় যে সালটা 1978, সেনা পাঠিয়ে রীতিমতো দক্ষিণ লেবাননের যে দখলদারি, সেটা কিন্তু এক প্রকার ইসরায়েল সেরে ফেলেছিল। এবং যেমনটা কেস হিস্ট্রি বলছে বা যেমনটা পূর্ব ঘটনা বলছে, তাতেই হিজবুল্লাহ গোষ্ঠীর জন্ম হওয়ার পর থেকে বা তৈরি হওয়ার পর থেকে ঠিক এই কারণেই কিন্তু ইসরায়েল তাদের একদম কোড আনকোড শত্রুতে পরিণত হয়েছিল। তারপর 2000 সালে হিজবুল্লাহ আনুষ্ঠানিকভাবে ইসরায়েল সেনা যদি লেবানন থেকে তুলেও নেয়, তবুও সেখানে সংঘাত সীমিত হয়নি। অর্থাৎ সেক্ষেত্রে সেই শত্রুভাবাপন্ন মনোভাব রয়েই গিয়েছে। এবং এখান থেকে দাঁড়িয়েই এই ইরানের সমর্থক বা তেহরানের সমর্থক, এটা এই মুহূর্তে যথেষ্ট গুরুত্বপূর্ণ। এবং যেমনটা দেবাশিস বাবু বলছিলেন, সৌদি আরবের ভূমিকা, এই সার্বিক বিষয় নিয়ে আমরা আলোচনায় ফিরে এলাম বিরতির পর। জিরো আওয়ারে আমি আর শর্মিষ্ঠা রয়েছি, এবং সেখান থেকে দাঁড়িয়ে শর্মিষ্ঠা, যেমনটা দেবাশিস বাবুও বলছিলেন, অর্থাৎ শিয়া আসন্নের কথা বলছিলেন। দেখো, হামাস এমন একটা জঙ্গি গোষ্ঠী, সে কিনা ইসলামের সুন্নি শাখার অন্তর্ভুক্ত। আবার অন্যদিকে হিজবুল্লাহ এমন একটা জঙ্গি গোষ্ঠী যে শিয়া শাখার অন্তর্ভুক্ত। তাই হামাস আর অন্যদিকে হিজবুল্লাহ, তারা একে অপরের বন্ধু সম। এবং এখান থেকে দাঁড়িয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। আমি দেবাশিস বাবুর কাছে আসবার চেষ্টা করব যে ইরানের সমর্থন রয়েছে, এবং ইসরায়েলের তরফ থেকে এমনটাও দাবি করা হয় যে তেহরান অস্ত্র দিয়ে যেমন সমর্থন করে, শুধু তাই নয়, প্রশিক্ষণ পর্যন্ত দেওয়া হয় এই সংগঠনগুলিকে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা দেখছি যে দ্বীপরাষ্ট্র সাইপ্রাস, সেখানে হামলার একটি প্রচ্ছন্ন হুমকি দেওয়া হচ্ছে। এবং এই সাইপ্রাস, যেখানে রীতিমতো লেবাননের প্রচুর সংখ্যক মানুষজন, তারা একসময় গিয়ে বসতি স্থাপন করেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে পরিস্থিতি কোন দিকে মোড় নিতে পারে? দেখুন, এর সূত্রপাত কিন্তু বেশ কিছু আগে, মানে আয়াতুল্লাহ খেমানি যবে থেকে ইরানে আসেন, যেন একটা মানে রাষ্ট্রের যে চরিত্র, একটা আমূল পরিবর্তন ঘটে, একটা র্যাডিক্যালিজম ঢোকে, এবং ইসলামিস্ট যে উগ্রতা সেটা বহিঃপ্রকাশ ঘটে। এবং সেখানে দেখা যাচ্ছে রেগুলেশনই গার্ড ফ্রম ইরান
এরা কি করে এই ট্রেনিং দিতে থাকে এই হিজবুল্লাহ গোষ্ঠী 1982 সালে প্রতিষ্ঠিত হওয়ার পরে, এবং তাদের মূল যে মিশন ছিল ইরানের, যে তাদের শিয়া যে আইডিওলজি সেটাকে মানে র্যাডিক্যালিজমের মাধ্যমে এস্টাবলিশ করা। সেখানে হিজবুল্লাহ গ্রুপকে লেবাননে ফিট করে তাদেরকে ফান্ডিং করতে থাকে, অস্ত্র দেয়, প্রশিক্ষণ দেয়, এবং পরবর্তীকালে তাদের উপস্থিতি জানানোর জন্য, যেহেতু ইসরায়েল শত্রু রাষ্ট্র, ইসরায়েলের উপর আক্রমণটাকে টার্গেট করা হয়, এবং তারপরে তারা হামাসকে তৈরি করে। এবং আরাফাতের সাথে যে ইয়াসির আরাফাত প্যালেস্টাইনের নেতা ছিলেন, তার সাথে একটা বিভাজন ঘটেছিল, এবং পরবর্তীকালে আমি আবু নাদাল গ্রুপের কথা বললাম, তাদের সাথে যোগসূত্র স্থাপন করেছিল। এবং এতে করে কি হচ্ছে, ইরান চেষ্টা করেছে এন্টায়ার মিডল ইস্টে তাদের যেহেতু গ্রহণযোগ্যতা নেই, ইরান কিন্তু ইরানের সিভিলাইজেশন অনেক উন্নত, ইরানকে ম্যাথামেটিক কান্ট্রি বলা হয়, এবং এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিশ্বের প্রথম সারির, তাদের সায়েন্স এন্ড টেকনোলজি উন্নত, সভ্যতা উন্নত, তারপরেও নিজস্ব প্রাকৃতিক সম্পদ আছে, মানব সম্পদ আছে, বড় দেশ। তারপর ইরান মধ্যপ্রাচ্যের মানে সমাজে প্রাপ্ত একটি দেশ, তাই নিজেদের অবস্থানকে জন্য তার একটা মিশন ছিল। সেই মিশনকে কিভাবে বাস্তবায়িত করবে রাষ্ট্রের মাধ্যমে সম্ভব নয়, অরাষ্ট্রীয় যে সংস্থা অর্থাৎ বিভিন্ন নাশকতামূলক গ্রুপ বা জঙ্গি গ্রুপ তারা তৈরি করে ইরান সরকার, এবং তার মাধ্যমে নিজের যে সামরিক সত্তা জানান দেয়, নিজের দেশের যে শিয়া যে আইডেন্টিটি সেটাকে জানান দেওয়ার জন্য এই জঙ্গি গোষ্ঠীগুলোকে তৈরি করে। অর্থাৎ এই জঙ্গি গোষ্ঠী, এটা যে আবুল নাদাল গ্রুপ, হিজবুল্লাহ গ্রুপ, এটা হচ্ছে একটা শিয়া মতাবলম্বী একটা গ্রুপ। সুতরাং সেখানে কিন্তু ইরানের নির্দিষ্ট যে মিশন মধ্যপ্রাচ্যের রাজনীতিতে তার অবস্থানকে সুস্পষ্ট করার, তার একটা বহিঃপ্রকাশ মাত্র। সুতরাং আগামী দিনে যদি ইরানের মানে সরকারও পরিবর্তন হয়, কিন্তু ইরানের মূল যে সরকারের যে নীতি, সেই নীতি কিন্তু এটাই হবে যে আগামী দিনে আরো বেশি করে এই নাশকতামূলক গ্রুপকে মদদ দেওয়া এবং ইসরায়েল বিরোধী আক্রমণকে পরিচালনা করার জন্য বিভিন্ন মানে স্ট্র্যাটেজি তৈরি। দেবাশিস বাবু, একটা বিষয়টা জানার চেষ্টা করবো, কারণ এই যে পরিস্থিতি তৈরি হচ্ছে, এই যে আশঙ্কার মেঘ এখন ঘনীভূত হচ্ছে, কিন্তু হিজবুল্লাহ ইসরায়েলের যুদ্ধ যদি বাধে তাহলে কোথাও, কারণ লেবাননের পরিস্থিতি অর্থাৎ দ্বিতীয় গাজা গ্রুপ নিতে পারে, এবং গত কয়েক মাস ধরে একটানা যে সংখ্যা চলছে সেই ছবিটাকে অনেক স্পষ্ট। কিন্তু যদি বলি যে এই অভিঘাতটা সামলানো গোটা বিশ্বের কাছে এটা কি খুব একটা সহজ হবে, বা আন্তর্জাতিক সম্পর্ক স্তরে এই গোটা বিষয়টাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আন্তর্জাতিক সম্পর্কের গতির প্রকৃতি কিছুটা চেঞ্জ হবে এই কারণে, দেখুন অলরেডি একটি বিবাদ চলছে, অর্থাৎ ইসরায়েল আর হামাসের মধ্যে যে চলছে, এবং অলরেডি গাজা ভূখণ্ডের বেশিরভাগ অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। 30,000 মানুষের বেশি মানুষ, নারী শিশু মারা গিয়েছেন, হসপিটাল ধ্বংস হয়ে গেছে, স্কুল কলেজ কিছুই নেই প্রায়। তো তারপরে যদি আবার আক্রমণ হয়, আক্রান্ত হয় ইসরায়েল হামাসের দ্বারা, ইসরায়েলও ছেড়ে কথা বলবে না। তো ইসরায়েলের যেটা হবে সেটা আগে বলছি, অর্থাৎ ইসরায়েল যে এই যে হামাসের উপর বদলা নেওয়ার জন্য গাজা ভূখণ্ড আক্রমণ সারা বিশ্বে নিন্দিত হচ্ছে ইসরায়েল। দেবাশিস বাবু, আপনি বলছেন ইসরায়েলও পিছপা হবে না, তারাও কিন্তু ছেড়ে কথা বলবে না, কিন্তু হিজবুল্লাহ থেকে সমরাস্ত্রের দিক থেকে কিন্তু ইসরায়েলও তো অনেকটা পিছিয়ে রয়েছে, সেদিক থেকে বেশ কিছুটা দুর্বল। না, সমরাস্ত্রের দিক দিয়ে ইসরায়েল কিন্তু পিছিয়ে নেই। বিষয়টা হচ্ছে এই, ইসরায়েলের যে ডিফেন্স সিস্টেম সেটা অনেকটা প্রুভেন, অর্থাৎ এটা অনেকটা প্রুভেন এবং টাইট আর কি। সেখানে যদিও ইসরায়েল অনেক উন্নত সমর্থন সম্পন্ন দেশ, এবং তার সাথে প্রতিনিয়ত কূটনৈতিক এবং সামরিক সাহায্য পাচ্ছে এবং মিলিটারি ইকুইপমেন্ট দিয়ে সাহায্য পাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে। সুতরাং যদিও শর্টেজ হয় কখনো অস্ত্রের রয়েছে, সুতরাং ইসরায়েলের তরফ থেকে রসদের অভাব হবে না। কিন্তু মুশকিল হচ্ছে যখন কোনো অরাষ্ট্রীয় সংস্থা, অর্থাৎ এরকম জঙ্গি সংগঠনগুলো কোনো বিবাদে লিপ্ত হয়, তাদের কাছে কোনো সরকারি সমর্থন ডিরেক্টলি থাকতে পারে না। ধরুন লেবাননের জঙ্গি সংগঠন হিজবুল্লাহ গ্রুপ, কিন্তু কারণ লেবানন সরকার ডিরেক্টলি বলবে না আমরা একে মদত দিচ্ছি, তাহলে লেবাননের উপর স্যাংশন আরোপ হবে। সুতরাং কিছুদিন যাওয়ার পরে এই জঙ্গি সংগঠনের রসদের অভাব হয়, ঠিক আছে, তখন কিন্তু এই অফিসিয়ালি কোনো রাষ্ট্র যদি যুদ্ধে জড়ায়, সেই রাষ্ট্র কোনো রাষ্ট্র মানে অফিসিয়ালি সমর্থন করতে পারে খাদ্য দিয়ে, মেডিসিন দিয়ে, অস্ত্র দিয়ে, কিন্তু এই জঙ্গি সংগঠন কিন্তু অফিসিয়ালি পারবে না। সুতরাং যুদ্ধ, হ্যাঁ এটা বলতে পারেন যে ইসরায়েল একটি ছোট ভূখণ্ড অবস্থিত চারিপাশে, এবং জঙ্গি সংগঠনগুলো ইসরায়েল রাষ্ট্রের চারিপাশে রয়েছে। ইসরায়েল অবশ্যই থ্রেটেনের মধ্যে রয়েছে, চ্যালেঞ্জের সম্মুখীন রয়েছে। অবশ্যই ইসরায়েলের অর্থনৈতিক অগ্রগতি, ইসরায়েলের মানুষের গমনাগমন কমে যাবে, অর্থাৎ যে বিভিন্ন মানুষ যে বাণিজ্য করতে যায়, পড়াশোনা করতে যায়,
সাপ্লাই চেইন ইন্টারাপ্টেড হবে, ইসরায়েলের অর্থনীতিতে প্রভাব পড়বে। সুতরাং একটা বড় প্রভাব পড়তে যাচ্ছে এবং আপামর যে জনসাধারণ মিডল ইস্টে তার সকলেই এফেক্টেড হবে এবং মিডল ইস্ট ইকোনমি, গ্লোবাল ইকোনমি, পাশাপাশি যে এনার্জি সিকিউরিটি অর্থাৎ এনার্জি সাপ্লাই মিডল ইস্টের উপর বেশিরভাগ ডিপেন্ডেন্ট আমরা, সেটা ইন্টারাপ্টেড হবে, তেলের দাম বাড়বে। অর্থাৎ গ্লোবাল তেলের দাম বাড়া মানে গ্লোবাল যে প্রোডাকশন, গ্লোবাল ইকোনমিতে একটা নেগেটিভ এফেক্ট পড়বে। সেক্ষেত্রে দেবাশিস বাবু, এই মুহূর্তে দাঁড়িয়ে যখন এই ধরনের আশঙ্কা প্রকাশ করা হচ্ছে, সকলের তরফ থেকে বিশেষ গুরুত্ব সহকারে এই আশঙ্কাগুলো দেখা হচ্ছে বা নাসিরুল্লাহর এই হুমকি, সেই হুমকিটাকেও বিশেষ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং পরবর্তী পদক্ষেপ নেওয়ার কথা চিন্তা ভাবনা করা হচ্ছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে বা ঠিক কোন ব্যবস্থা গ্রহণ করলে কিছুটা হলেও এই জঙ্গি গোষ্ঠীদের দমানো যায়, সেরকম কোন পথে কি ইসরায়েল হাঁটতে পারে পাল্টা আক্রমণ না করে? একদম ইসরায়েলি একজন মন্ত্রী অলরেডি চলে গেছেন ওয়াশিংটনে, অর্থাৎ তারা আজ পেয়েছেন যে আগামী দিনে হামলা হতে পারে, তাহলে ইউএসএ কি ধরনের সাহায্য করবে ইসরায়েলকে। আবার ইউএসএ তরফ থেকে একটা চাপ রয়েছে, সামনে ইলেকশন ইউএসএ, আমরা ভুলে গেলে চলবে না আমাদের। সুতরাং যদি ইউএসএ এরকম বিভিন্ন দেশে সামরিক সরঞ্জাম সাপ্লাই করে, যতই মিত্র রাষ্ট্র হোক ইসরায়েল, কিন্তু সেখানে জনগণ প্রশ্ন তুলবে বা বিরোধী যারা প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র প্রধানের পদে দাঁড়াবেন তারা নির্বাচনী প্রচারে ব্যবহার করবেন যে বর্তমান মার্কিন সরকার অযাচিতভাবে টাকা খরচ করছে, এমনি মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবস্থা খারাপ, চ্যালেঞ্জিং। সুতরাং আগামী দিনে বেকার সমস্যা বৃদ্ধি পাবে এবং এই জন্য এই প্রেসিডেন্ট দায়ী থাকবে। সুতরাং বর্তমান প্রেসিডেন্ট বাইডেনকেও অনেক বুঝে শুনে পদক্ষেপ নিতে হচ্ছে, কারণ অলরেডি আমেরিকা প্রস্তুতি নিচ্ছে যদি তাইওয়ানে কে আক্রমণ করে চায়না, কিভাবে তাইওয়ানের পাশে দাঁড়াবে আমেরিকা, সেখানে একটা মিলিটারি ট্রুপ পাঠাতে হবে। আবার দেখা যাচ্ছে যে ওদিকে ইউক্রেন ইস্যু রয়েছে এবং আফ্রিকাতে কিছু ইস্যু। সুতরাং একেবারে দেবাশিস বাবু, এই জায়গা থেকে এক লাইনে একটা উত্তর নেওয়ার চেষ্টা করব, কারণ যেটা দিয়ে শুরু করেছিলাম যে খোদ রাষ্ট্রপুঞ্জের উদ্বেগ প্রকাশ ইউএন প্রধানের এই হুমকিতে, রাষ্ট্রপুঞ্জের নজর তাদের স্ক্যানারে কোন কোন বিষয়গুলো থাকবে? দেখুন, রাষ্ট্রপুঞ্জ বরাবরই একটা কাগুজে বাঘ, এটা কিছু স্টেটমেন্ট দেওয়া ছাড়া কিছুই করে না। আমরা রোহিঙ্গা ইস্যুতেও দেখেছি, আইএসআই ইস্যুতেও দেখেছি, শুধু স্টেটমেন্ট, তার নিজস্ব সেনাবাহিনী, শান্তিরক্ষী বাহিনী, মেম্বার কান্ট্রিজ গুলোর আবার ভিটোর ব্যাপারে রয়েছে। এখন যেই ইস্যুটা ইসরায়েল এবং আমেরিকার সাথে জড়িত, সেই ইসরায়েলে অবশ্যই কড়া স্টেটমেন্ট বা কড়া স্ট্যান্সও নিতে পারবে না, স্টেটমেন্টও দিতে পারবে না ইউএনও। সুতরাং ইউএন এর কাছ থেকে আমরা কিছু আশা করতে পারি না। সুতরাং যা করতে হবে, মানে আরব দুনিয়ার যে রাষ্ট্রগুলো রয়েছে, গালফ কোঅপারেশন কর্পোরেশন, জিসিসি এবং আরব লীগ, এদেরকে কিছু করতে হবে আরব দুনিয়ার স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে হলে। এছাড়া কিন্তু বাইরের রাষ্ট্রগুলো আরবের বিভিন্ন ইস্যু নিয়ে তারা ইস্যু করবে, তারা বিভিন্ন কনফ্লিক্ট সৃষ্টি করবে এবং ওই এলাকাতে অশান্তি বজায় রাখবে। কিন্তু আরব দুনিয়ার লোক যদি নিজেদের ভালো বুঝতে না পারে, নিজেদের সমস্যা নিজের সমাধান না করে, তাহলে বিড়ালের পিঠে বাঘের মধ্যে অবস্থা হবে। একদমই তাই, নিজের ঘরের সমস্যা নিজেকেই মেটাতে যেরকম হয়, এবং অবশ্যই এই সমস্যাগুলো তিথি অবশ্যই কিন্তু নজর থাকবে। দেবাশিস বাবু, অনেক ধন্যবাদ জানাই এত সুন্দর করে একটা বিশ্লেষণ আমাদের সামনে তুলে ধরার জন্য। আপাততভাবে দেবাশিস বাবুকে অনেক ধন্যবাদ জানাবো এবং এখান থেকে দাঁড়িয়ে আমাদের পরবর্তী সময়ের দিকেও নজর থাকবে, কারণ 2006 সেখানেও ইসরায়েলের সঙ্গে হিজবুল্লাহর যুদ্ধ হয়েছিল প্রায় 1 মাস। সিরিয়ার গৃহযুদ্ধ, সেখানেও ইরানের পাশাপাশি কিন্তু এই হিজবুল্লাহ গোষ্ঠী যারা সিরিয়া সরকারকেই সমর্থন করেছিল, তাই হিজবুল্লাহর এই আক্রমণে কাদের সমর্থন পাবে তারা, এই বিষয়গুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ সাথে দেখতে হবে। একদমই তাই, এবং আজকে 0 আওয়ারের সময় ফুরিয়ে গিয়েছে। একটা সুন্দর বিশ্লেষণাত্মক আলোচনা আমরা পেলাম দেবাশিস বাবুর কাছ থেকে, আরও একবার অনেক ধন্যবাদ। সঙ্গে আমরাও এখান থেকে নেব বিদায়। তিথি, আপাততভাবে সমস্ত গুরুত্বপূর্ণ খবরের জন্য চোখ থাকবে ক্যালকাটা নিউজের পর্দায়।